আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা বাংলা আরেকটা ক্লাস নিয়ে চলে আসলাম। আজকে আমরা পড়ব ৬ষ্ঠ শ্রেণীর বিশ্লেষণমূলক চতুর্থ পরিচ্ছেদে বিশ্লেষণমূলক লেখার একটা। তাহলে এটা পড়ার আগে আমরা বিশ্লেষণমূলক লেখাটা কী ধরনের হয় সেটা সম্পর্কে একটু ধারণা নেই। বিশ্লেষণমূলক লেখার মধ্যে আসলে তথ্যও থাকতে হয়, উপাত্তও থাকতে হয়। বলতেছে সব ধরনের লেখাই তথ্য থাকে। উপাত্ত থাকে বিভিন্ন ধরনের ছক, সারণী ও বিবরণের মধ্যে। এসব তথ্য উপাত্তকে বিশ্লেষণ করা হয় যেসব লেখায় সেগুলোকে আসলে বিশ্লেষণধর্মী লেখা বলা হয়। বিশ্লেষণমূলক লেখা দুই ধরনের, একটা তথ্য বিশ্লেষণমূলক লেখা আর একটা উপাত্ত বিশ্লেষণমূলক লেখা। আমরা যে কীটপতঙ্গের সঙ্গে বসবাস করব এটা হচ্ছে তথ্য বিশ্লেষণমূলক লেখা। এটা লিখেছেন কে? আব্দুল্লাহ আলমতি। তিনি হচ্ছে বিজ্ঞান বিষয়ক লেখক। বিজ্ঞানের অনেক জটিল বিষয়গুলো তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। তার বইগুলো কিছু বইয়ের নাম দিয়েছে। এসব বিজ্ঞানের রাজ্যে, আবিষ্কারের নেশায়, রহস্যের শেষ নেই, এরকম আরও তার বই আছে। আমরা এখন ছোট ক্লাসে আছি, এজন্য এখানে ২টা-৩টা বইয়ের নাম দিয়েছে। তাহলে দেখো কীটপতঙ্গের সঙ্গে বসবাস আমাদেরকে করতে হয়। কীটপতঙ্গের সঙ্গে যদি আমরা বসবাস না করি তাহলেও চলে না। আবার এগুলাতে কী ধরনের আমাদের ক্ষতি হয় বা কী ধরনের উপকার হয় সেগুলোই আসলে আমরা এখান থেকে পড়ে জানতে পারবো। এখানে দেখো ধান ক্ষেতে কীটনাশক ওষুধ ছড়াচ্ছে যেন ধান ক্ষেতে ফসল ভালো হয় বা ফসলের ফলন ভালো হয় বা পোকামাকড় না লাগে। কিন্তু একদিকে এই ফসল ভালো করার জন্য কীটনাশক ঔষধ দিচ্ছে, আর একদিকে কিন্তু এই কীটনাশক ওষুধ দিয়ে আমাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। সেটা এখানে দেখো দেখাচ্ছে। এখানে গুইসাপ বলি আমরা যেটাকে, মরে পড়ে আছে, পাখি মরে পড়ে আছে। এই কীটনাশক ওষুধ দেওয়ার কারণে কি হয়েছে? এই ফসলের গায়ে যে ওষুধগুলো ছিটাচ্ছে সেগুলো পানিতে এসে তোমার পানির সাথে মিশে যাচ্ছে, বা পাখি যখন ওই গাছ থেকে ফসল থেকে কিছু খাচ্ছে তার শরীরের মধ্যে কীটনাশক ঢুকে যাচ্ছে। বা গুইসাপ যখন এসে পানি খাচ্ছে বা মাছ খাচ্ছে তখন তার শরীরে কীটনাশক ঢুকে যাচ্ছে, যে কি হচ্ছে? সে মারা যাচ্ছে বা কঠিন রোগে আক্রান্ত হচ্ছে। তাহলে এই যে আমাদের একদিকে যেমন উপকার হচ্ছে আর একদিকে সেরকম অপকার হচ্ছে, সেটাই আমরা এই গল্পটা পড়ার মধ্যে দিয়ে জানতে পারবো। প্রথমে বলছে দেখো গল্পটাতে যে আমাদের বুঝে পড়তে হবে এবং শিখতে হবে যে প্রজাপতি আর মৌমাছিরা কি করে? ফুলে মধু খায়। এটা আমরা সবাই জানি। প্রজাপতি মৌমাছি কি করে? ফুলে মধু খায়। ফুলে যখন তারা মধু খায়, মধু খেতে খেতে ফুলে ফুলে পরাগ ঘটায়। একটা ফুলের সাথে আর একটা ফুল বাতাসের সঙ্গে কি হয়? বাড়ি খায়। ধাক্কা খায় না? ধাক্কা খায়। ওই তখন কি হয়? প্রজাপতি মৌমাছি বসে যে মধু খায়, ওই মধু খাওয়ার ফলে তাদের কি হয়? পরাগ যোগ হয়। পরাগ যোগ হওয়ার ফলেই কিন্তু আমরা ফসল পাই, ফসল ধরে, ফুল ধরে, ফল ধরে। হ্যাঁ? তাহলে এইসব উপকারী কীটপতঙ্গ ধ্বংস হলে কমে যায় ক্ষেতের ফসল, বাগানের ফলন। তাছাড়া পোকামাকড় খেয়ে বাঁচে অনেক পাখি আর অন্যান্য প্রাণী। কাজেই ঢালাওভাবে পোকামাকড় মেরে ফেললে সঙ্গে সঙ্গে মারা পড়তে থাকে এসব প্রাণী। আমরা যে কীটনাশক ওষুধ ব্যবহার করি, এসব ওষুধ ব্যবহারের ফলে যখন পোকামাকড় মরে যায় তখন কি হয়? আমাদের অন্যান্য প্রাণীও মরার দিক থেকে সংখ্যা বাড়তে থাকে। ক্রমে ক্রমে আরও মারাত্মক একটা বিপদের কথা বিজ্ঞানীরা জানতে পেরেছে। সেটা হচ্ছে যে অনেক জাতের কীটনাশক আমরা ব্যবহার করি এবং এইসব কীটনাশকের কিছু গুণাগুণ আছে যেগুলো নষ্ট হয় না। পানির মধ্যে দিয়ে, খাবারের মধ্য দিয়ে খুব অল্প মাত্রায় দেহে প্রবেশ করার ফলে ওগুলা কি হয়? আমাদের শরীরে যে চর্বি আছে, চর্বিতে যেয়ে জমে থাকে এবং এভাবে কীটনাশকে জমে ওঠার ফলে বিষক্রিয়া হয় এবং নানা রকম মারাত্মক রোগ হয় এবং এই রোগের কারণে মানুষের মৃত্যুও ঘটে। তাহলে দেখো এটার উপর একটা পরীক্ষা-নিরীক্ষা করেছে। করে এখানে একটা আ বিষের পিরামিডের একটা আ পরীক্ষা-নিরীক্ষা দেখিয়েছে, যেটাকে আমরা বিজ্ঞানের ভাষায় বলতে পারি বায়োম্যাগনিফিকেশন প্রক্রিয়া। এটার নাম হচ্ছে বায়োম্যাগনিফিকেশন প্রক্রিয়া। তাহলে দেখো বলছে যে ধরা যাক কয়েক লাখ গাছের উপরে ছড়ানো হলো মাত্র ১ গ্রাম কীটনাশক। বলতেছে কয়েক লাখ গাছ, গাছের মধ্যে ১ গ্রাম কীটনাশক ছড়িয়ে দেওয়া হলো। কি হবে এর ফলে? পাতার উপর কীটনাশকের পরিমাণ দাঁড়াবে ১ কোটি ভাগের ১ ভাগ। ওই যে কয়েক লাখ গাছ, তার মধ্যে ১ গ্রাম কীটনাশক ছড়িয়ে দিল। ওই কীটনাশকগুলো কি হবে? ১ কোটি ভাগের ১ ভাগ পাতার মধ্যে যেয়ে পড়বে। তারপর কি হবে? ওই পাতা পোকায় খাবে। ১ লাখ পোকা খেলো মনে করো। ১ লাখ পোকা খাওয়ার পরে
ওই 1,00,000 পোকা শরীরের কীটনাশক, এটা 10,00,000-এর 1 ভাগ যে দাঁড়ালো তাদের শরীরের মধ্যে। ওই পোকামাকড়গুলো আবার কি করলো? পাখি খেলো। শখানেক 100 পাখি খেলো। 100 পাখি খাওয়ার পরে পাখিদের শরীরের কীটনাশকে দাঁড়ালো প্রতি লাখে 1 ভাগ। এবং ওই যে পাখিগুলো কীটনাশকের পোকামাকড়গুলো খেলো, ওই পাখিগুলোকে আবার খেলো বড় বাজ পাখি। এবং কি হলো? তার শরীরে বিষ প্রয়োগ হলো 1000 ভাগের 1 ভাগ। এই যে একটা পিরামিড তৈরি হয়ে গেল। প্রথমে কয়েক লাখ গাছের উপরে, এই কয়েক লাখ গাছ থেকে গাছের পাতার মধ্যে ছড়ালো 1 কোটি ভাগের 1 ভাগ। এই 1 কোটি ভাগের 1 ভাগ থেকে আবার 1,00,000 পাতা খেলো। 1,00,000 পাতা থেকে আবার 10,00,000, 10,00,000-এর 1 ভাগ হলো। এখানে শখানেক পাখি আবার ওগুলো খেলো। ওগুলো খাওয়ার পরে পাখিদের শরীরে প্রতি লাখে 1 ভাগ ঢুকলো। একটা বড় বাজ পাখি কি করলো? ওইখানে কয়েকশো, একটা বড় বাজ পাখি কিছু পাখি খেয়ে ফেললো। পাখি খেয়ে ফেলার পরে তার শরীরে 1000 ভাগের 1 ভাগ বিষ ঢুকে গেল। এভাবে ঢোকার ফলে কি হচ্ছে? দেখা যাচ্ছে যে নদী হ্রদের পানিতে মাছ মরে যাচ্ছে, বিষাক্ত মাছ খেয়ে নানা জাতের পাখি মরে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে আমাদের যে জীবজগতের যেই খেলা, সেই খেলা পশু পাখি সব মরে শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম? বিজ্ঞানের বায়ো ম্যাগনিফিকেশন প্রক্রিয়া, এটাকে বলে বায়ো ম্যাগনিফিকেশন প্রক্রিয়া। এটা মূলত বিষের একটা পিরামিড। এখানে তোমাদের সুন্দর করে ভাগ করে বুঝিয়ে দিয়েছে। এরপরে পরের কথায় কি বলছে দেখো, সবটা মিলিয়ে অবস্থা দাঁড়ায় এইরকম যে কীটনাশক ব্যবহার করার ফলে আমাদের চারিদিকে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়ে পড়ছে, তাতে শেষ পর্যন্ত মানুষেরই ক্ষতি হচ্ছে বেশি। অথচ যেসব ক্ষতিকর কীটপতঙ্গ ধ্বংস করার জন্য কীটনাশক তৈরি হয়েছিল, তারা দিব্যি বিষকে গা সওয়া করে নিয়ে বংশ বাড়িয়ে চলেছে। তার মানে কি? এই যে গাছপালা নষ্ট করে ফেলে কীটপতঙ্গ, এই কীটপতঙ্গকে মারার জন্য যে কীটনাশক ওষুধ তৈরি করা হলো, এই কীটনাশক ওষুধ তৈরি করার ফলে গাছপালার উপরে কীটনাশক ওষুধ প্রয়োগ করছে। এই ওষুধ প্রয়োগ করার ফলে মানুষের ক্ষতি হচ্ছে, কীটপতঙ্গের ক্ষতি হচ্ছে, পশু পাখির ক্ষতি হচ্ছে। এবং দেখা যাচ্ছে কি যে ওই কীটপতঙ্গর যে ক্ষতি হচ্ছে, ক্ষতিকর কীটপতঙ্গ ধ্বংস করার জন্য যে কীটনাশক তৈরি হয়েছিল, তা কিন্তু দিব্যি বিষকে গা সওয়া করে সেই কীটনাশক বংশ বাড়িয়ে চলেছে। এসব জানাজানি হবার পর বিজ্ঞানীরা আবার প্রাকৃতিক উপায়ে কীটপতঙ্গ দমন করার উপর জোর দিচ্ছেন। বিজ্ঞানীরা যখন জানতে পারলো যে আমরা যে কীটনাশক তৈরি করেছিলাম এগুলোতে অনেক ক্ষতি হচ্ছে, পরিবেশের ক্ষতি হচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে, পশু পাখি সব কিছুর ক্ষতি হচ্ছে, আমাদের যে কীটপতঙ্গ সেগুলোর ক্ষতি হচ্ছে, তখন তারা কি করলো? প্রাকৃতিক উপায়ে তারা এই কীটপতঙ্গ কীভাবে দমন করা যায় সেটা আবার পরীক্ষা নিরীক্ষা চালানো শুরু করলো। প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য বজায় থাকলে এমনিতে কীটপতঙ্গ অনেকটা দমন হয়। যেমন কাক, শালিক, চড়ুই, টুনটুনি এসব পাখি ক্ষেতের পোকামাকড় ধরে খায়। কাজেই পাখি কমে গেলে পোকামাকড়ের সংখ্যা বাড়বে। আবার গোসাপ, ব্যাঙ, টিকটিকি এসব প্রাণীও এবং অনেক পোকামাকড়ও অন্য পোকামাকড়দের ধরে খায়। গোসাপ, ব্যাঙ মেরে শেষ করলে পোকামাকড়ের সংখ্যাও বেড়ে যাবে। তাহলে দেখো, একদিকে যেমন আমাদের ক্ষতি হচ্ছে, আবার আরেকদিকে আমাদের কিন্তু অনেক সমস্যার সমাধানও হচ্ছে। তা আমরা যদি এভাবে এগুলো সমস্যার সমাধান না করি, প্রাকৃতিক উপায়ে আমরা কীটপতঙ্গ দমন করার চেষ্টা না করি, তাহলে আমাদের কিন্তু রোগশোক বাড়তে থাকবে, মানুষ মরতে থাকবে, পশু পাখি মরতে থাকবে, গাছপালা ধ্বংস হয়ে যেতে থাকবে। এখন রাসায়নিক কীটপতঙ্গ যতটা সম্ভব কম ব্যবহার করে অন্যভাবে ক্ষতিকর কীটপতঙ্গ ধ্বংস করার উপর জোর দেওয়া হচ্ছে। যেমন পাটের শুঁয়োপোকা আর মাজরা পোকা মারার ভালো উপায় হলো তাদের ডিম বা অল্প বয়সে কিড়া কুড়িয়ে নিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া। অনেক পূর্ণবয়স্ক পোকা রাতের বেলা আলোর দিকে ছুটে আসে। এইসব পোকাকে সহজে আলোর ফাঁদ পেতে মারা যায়। তাহলে দেখো, আমরা যদি প্রাকৃতিকভাবে এদের মারার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের পরিবেশের ক্ষতি কম হবে, আমাদের কীটপতঙ্গ বেঁচে থাকবে, আমাদের পশু পাখি বেঁচে থাকবে, আমাদের ফসল ভালো হবে। যে ফসল খেয়ে আমাদের ক্ষতি হচ্ছে, মানুষ বিভিন্ন বড় বড় রোগে আক্রান্ত হচ্ছে, সেগুলো থেকে রক্ষা পাবে। তাহলে দেখো, আমাদের এগুলো কি, এগুলো আমাদের করতে হবে, এগুলো আমাদের করা উচিত। যদি আমরা এগুলো না করি তাহলে কি হবে? আমাদের সব কিছুই আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। তাহলে পোকামাকড়ের, কীটপতঙ্গের সঙ্গে বসবাস, এই গল্পে আব্দুল্লাহ আলমতি, এটা হচ্ছে বিশ্লেষণমূলক লেখা। এটার মধ্যে আব্দুল্লাহ আলমতি আমাদের বোঝাতে চেয়েছে যে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গেলে আমাদের কিভাবে চলতে হবে এবং কিভাবে সব কিছু, কীটনাশক কতটুকু ব্যবহার করতে হবে বা ব্যবহার না করে কিভাবে সব
প্রাকৃতিক উপায়ে কীটপতঙ্গ দমন করে কিভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করা যায় সেটা আমরা এখান থেকে শিখলাম। এরপরে বলতেছে যে আমাদের যেগুলো মানে যেই কীটপতঙ্গগুলো আমাদের ক্ষতি করে সেই কীটপতঙ্গগুলো আমরা কিভাবে সহজ উপায়ে তাদেরকে ধ্বংস করে দিতে পারবো সেটার কিন্তু কিছু পদ্ধতি এখানে দেখিয়ে দিয়েছে। তাহলে আমরা এটা থেকে অনেক কিছু শিখলাম। এখন আমরা এই গল্পটা শব্দের অর্থ দেখি। বলতেছে কীড়া অর্থ পোকা বা কীট। কীটপতঙ্গ হচ্ছে পোকামাকড়। কীটনাশক হচ্ছে যে বিষ দিয়ে পোকামাকড় মারা হয়। গা সহ মানে সহনীয়, গুণাগুণ মানে কার্যকারিতা, গোসাপ মানে গুইসাপ, ঢালাওভাবে মানে নির্বিচারে, পরাগযোগ মানে পরাগরেণু যুক্ত হওয়া, বিষক্রিয়া মানে বিষের কার্যকারিতা, ভারসাম্য মানে সামঞ্জস্য, মাজরা পোকা মানে ধান গাছের ক্ষতিকর পোকা, শুঁয়োপোকা মানে সারা গায়ে লোমযুক্ত এক ধরনের পোকা, আর হ্রদ হচ্ছে এক ধরনের জলাশয়। তাহলে এই শব্দের অর্থগুলো আমাদের শিখতে হবে কেন? আমাদের যে ছোট প্রশ্ন আসবে, আমাদের নৈবিত্তিক আসবে, বহু নির্বাচনী আসবে, তার জন্য আমাদের শব্দার্থগুলো শিখতে হবে। তারপর আমরা যে আব্দুল্লাহ আল মতি সম্পর্কে পড়েছি, ওনার সম্পর্কেও কিন্তু আমাদের কিছু জানতে হবে, কারণ আমাদের প্রশ্নের পরীক্ষা যখন হবে এগুলো আমাদের আসবে। এরপর তোমাদের বইয়ের মধ্যে কি বলছে দেখো, এই রচনাটা কোন বিষয় নিয়ে লেখা। তারপরে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা সবাই দিবে। লেখার মধ্যে দিয়ে কী কী বিশ্লেষণ আছে, বিবরণমূলক লেখার সাথে লেখাটির কী মিল অমিল আছে। তারপর বলছে তথ্যমূলক লেখার সাথে লেখাটির কী মিল অমিল আছে, এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে। তারপর বলছে যে কীটপতঙ্গের সঙ্গে বসবাস রচনায় লেখক যা বলেছেন তা তুমি নিজের ভাষায় লেখো। এখানে আমরা গল্পকারে পড়লাম, এখন তুমি নিজের ভাষায় এটা গুছিয়ে ছোট্ট করে সুন্দর করে লিখে ফেলবে। এটা আমি এগুলো তোমাদের উত্তর আজকে দিচ্ছি না, তোমরা নিজের এগুলো উত্তর শিখে নিবে, কারণ গল্পটা যে ভালো করে পড়বে সেগুলোর উত্তর এমনিই পারবে। তারপর বলতেছে কীভাবে তথ্য বিশ্লেষণ করা যায়। কীটপতঙ্গের সঙ্গে বসবাস লেখাটির প্রথম অনুচ্ছেদে 4টি বাক্য খেয়াল করে দেখো। প্রথম বাক্য কি বলছে, পোকামাকড় পরাগায়ন ঘটায় বলে ফল ও ফসল হয়। পোকামাকড় পরাগায়ন ঘটায় বলে আমরা ফল আর ফসল পাই। দ্বিতীয় বাক্যে বলছে পোকামাকড় কমে গেলে ফসলের ফলন কমে যাবে। তৃতীয় বাক্যে বলছে পোকামাকড় খেয়ে বহু প্রাণী বাঁচে। এবং 3 নম্বর বাক্যে তথ্য বিশ্লেষণ করে চতুর্থ বাক্যে লেখক সিদ্ধান্তে এনেছেন পোকামাকড় নির্বিচারে মারা ঠিক নয়। এভাবে তথ্য বিশ্লেষণ লেখায় নতুন সিদ্ধান্ত তৈরি হয়। তার মানে কি, আমাদের তথ্যমূলক লেখা কেন বললো এই লেখাটাকে, সেটা কিন্তু আমরা এই 4টা বাক্যের মধ্য দিয়েই বুঝতে পারছি, যে দেখো কি কি তথ্য এখানে তুলে ধরা হয়েছে। এই জন্য এই লেখাটাকে আসলে আমরা তথ্য বিশ্লেষণমূলক লেখা বলছি। হ্যাঁ, তারপর এখানে একটা সারণী দেখিয়েছে, উপাত্ত দেখিয়েছে বাঘের সংখ্যা নিয়ে। বাংলাদেশ, ভুটান, কম্বোডিয়া, ভারত, মিয়ানমার, নেপাল, থাইল্যান্ড, ভিয়েতনাম এগুলাতে 2010 সালে বাঘের সংখ্যা কত ছিল, 2015-তে জরিপে দেখা যাচ্ছে কত ছিল। কিছু দেশে বেড়েছে কিন্তু কিছু দেশে কমেছে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি ভারতে বাঘের সংখ্যা সবচেয়ে বেশি। তাহলে আমরা এখানে উপাত্ত বিশ্লেষণ করলাম। উপাত্ত বিশ্লেষণ করে কি জানতে পারলাম, যে বহু তথ্য জানতে পারলাম এখানে, যে ভিয়েতনামে মাত্র 5 বছরের মধ্যে 4 ভাগের 3 ভাগ বাঘ কমে গেছে 5 বছরের মধ্যে ভিয়েতনামে। আর একটা সবচেয়ে বেশি বাঘ হয়েছে কোথায়, ভারতে, এটা আমরা দেখতে পেলাম। তাহলে এই উপাত্ত বিশ্লেষণ করে আরও একটি তথ্যমূলক বাক্য রচনা করো। এখানে কিছু ওই উপাত্তগুলো বিশ্লেষণ করে বাক্য রচনা করতে হবে। তারপর তোমাকে বলতেছে তথ্যমূলক বাক্য ব্যবহার করে একটু অনুচ্ছেদ লেখো। তুমি যে কীটপতঙ্গের সঙ্গে বসবাস পড়লে এটা দেখে তোমার এই অনুকরণে একটা অনুচ্ছেদ লিখতে হবে, ঠিক আছে? তাহলে মোটামুটি প্রশ্নের উত্তরগুলো পেরে যাবা তোমরা, যারা গল্পটা ভালো করে বুঝে ফেলেছো। প্রশ্নের উত্তরগুলো সব শিখে ফেলবা। তারপরে যদি কোনো সমস্যা হয়, যদি প্রশ্নের উত্তর না পারো, তাহলে কমেন্ট বক্সে লিখে দিবা, আমি প্রশ্নের উত্তরও তোমাদের আরেকদিন আরেকটা ক্লাসে করে দিব। তাহলে আমি আজকের মতো এখানে গল্পটা শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।